guys, welcome to another episode. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা বিষয় নিয়ে আজকে আলাপ করব, সেটা হলো যে একটা ছোট্ট একটা ভিডিও আপলোড করছিলাম ফেসবুকে। সেটা হলো সিঙ্গাপুর টু কানাডা। এরপর থেকে হিউজ পরিমাণ মানুষ এটা নিয়ে রেসপন্স করছে, কেউ ফোন, কেউ SMS, কেউ কমেন্টস ইত্যাদির মাধ্যমে। তো আমি কেন একটু ব্যস্ত আছি আর কি, কয়েকদিন হলো। তারপরেও দেখলাম যে একটু সময় বের করে দেখি কথা বলি আর কি এই বিষয়টা, এই জন্যই ছোট্ট একটা ভিডিও করা আর কি। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আপনি কিভাবে সিঙ্গাপুরে আসতে পারবেন, সেটা সিঙ্গাপুর হোক আর কিভাবে আপনি কানাডা আসতে পারবেন, সেটা সিঙ্গাপুর হোক আর পৃথিবীর যে কোনো দেশ হোক, যে কোনো দেশ থেকে কিভাবে আপনি আসলে কানাডা আসতে পারেন। কানাডা আসার বিভিন্ন ওয়ে আছে। তার একটা ওয়ে হলো যেটা খুবই পপুলার, সেটা হলো স্টাডি পারমিট। দ্বিতীয় হলো ওয়ার্ক পারমিট। তৃতীয় হলো ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা আসার পরে এখানে বিভিন্নভাবে করে আর কি। তারপরে ইনভেস্টর ক্যাটাগরি, স্পাউস ভিসা অ্যান্ড সো অন, আরও অনেক সিস্টেম আছে। কিন্তু সবচেয়ে যে মজার বিষয়, এখানে অনেকগুলার মধ্যে মানুষকে নিয়ে, বাংলাদেশি মানুষদের নিয়ে প্রতারণা আসলে কিভাবে হয়, প্রতারণার ছোট্ট একটা আগে শেয়ার করি, তারপরে বলি। সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। পৃথিবীতে বিভিন্ন দেশের ফিঙ্গারপ্রিন্টের যখন কল করা হয়, তার মানে তার ভিসা অলমোস্ট হয়ে গেছে, এই জন্য ফিঙ্গারপ্রিন্টের জন্য বলা হয়। কিন্তু কানাডা ভাই টোটালি ব্যতিক্রম। আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে কয়েক মিনিটের মধ্যে, 24 আওয়ার্সের মধ্যে, 3-4 দিনের মধ্যেও আসতে পারে। এটা কাইন্ড অফ অটো ইমেলের মতো আর কি। আপনার নাম সহ ডিটেলস আসবে, সেইটা একটা ফিঙ্গারপ্রিন্টের রিকোয়েস্ট। জাস্ট ফিঙ্গারপ্রিন্ট যেদিন দিবেন সেই দিন থেকে আপনার ভিসা প্রসেস শুরু হবে। এটা হলো নর্মাল প্রসেস। আপনি ফিঙ্গারপ্রিন্ট যদি না দেন, তাহলে যতদিন ফিঙ্গারপ্রিন্ট দিবেন না আপনার ভিসা, ততদিন প্রসেসই শুরু হবে না। এটা মানে পার্ট অফ আপনার অ্যাপ্লিকেশন। এইটা নিয়েই প্রচুর এজেন্সি বা ওই ভুংবাং কিছু লোকজন আছে, তারা প্রচুর বিজনেস করে টাকা পয়সা ইনকাম করতেছে। বি কেয়ারফুল অন দ্যাট। সেকেন্ড হলো ভুয়া ভিসা। আপনার ফটোশপ করে ইত্যাদি করে ভিসা পাঠায়। আসলে ওইভাবে কানাডার ভিসা হয় না। কানাডার ভিসা আপনি VFS এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে VFS এর মাধ্যমে, তারপরে পাসপোর্টের রিকোয়েস্ট পাবেন, সেই পাসপোর্ট VFS এ সাবমিট করতে হবে। VFS আপনি এম্বাসিতে গিয়ে সেটা ওই স্টিকার ভিসা দিবে, সেই ভিসা আপনার কাছে আসবে পাসপোর্ট সহ। এইটা হলো প্রসেস। আপনি যদি এর ব্যতিক্রম, ওই যে একটা পেপারে ভিসা পাঠিয়ে দিল আপনাকে, আপনি মনে করেন যে এটা 100% জাস্ট প্রতারণা করতেছে, এটা দিয়েও একটা বিজনেস হচ্ছে আর কি। যাই হোক, এটা হলো জাস্ট আপনাদের সতর্কতার জন্য বললাম। এখন আজকের মূল বিষয়টা হলো আসলে ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসা সম্পর্কে সামান্য একটু আইডিয়া দেব। এখন ওয়ার্ক পারমিটের বিষয়টা একটু বলি। শুনতে আপনাদের হয়তো বা একটু খারাপ লাগলেও, এই মুহূর্তে নতুন গভর্নমেন্ট আসার পরে ওয়ার্ক পারমিটের এখানকার সিস্টেমটা হলো LMIA, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। একটা কোম্পানি ইচ্ছা করলে লোক আনতে পারবে না, সেই কোম্পানিকে দেখাতে হবে যে আমার এই লোক কানাডার ভিতরে আমি পাচ্ছি না, যার কারণে আমি ওভারসিজ মানে দেশের বাইরে থেকে আমাকে আনতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে তারা কি করবে, গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে তাদের একটা কোঠা পদ্ধতি আছে, সেই কোঠার মাধ্যমে তাদেরকে দেবে, অ্যাসেসমেন্ট করে দেখবে যে হ্যাঁ আসলে রিয়েলি দরকার কিনা। তারপরে সেটা এই মুহূর্তে আমি মোটামুটি ওভারশিওরই, যদিও আমি ওই রকম এক্সপার্ট না, তারপরে আমার যতটুকু নলেজ আছে সেই অনুপাতে আমি বলি যে এই মুহূর্তে অলমোস্ট কানাডা থেকে বহির্বিশ্বে, মানে কানাডার বাইরে LMI অলমোস্ট দিচ্ছে না।
আমি অনেকভাবেই চেষ্টা করে দেখছি বিভিন্ন মানুষের সাথে, অনেক এক্সপার্টের সাথে কথা বলে, এরকম কন্ডিশন। এলএমআই যে দিচ্ছে না তা না, এলএমআই দিচ্ছে, কিন্তু এখানে যারা আছে এলএমআই তো 2 বছর 3 বছর বা 1 বছরের জন্য এলএমআই দেয়। এখন এই এলএমআইটা আপনার এলএমআই এর মাধ্যমে কেউ যদি আসে, তার তো এলএমআই এক্সপায়ার হয়ে যায়, আবার অ্যাপ্লাই করতে হয়, আবার এলএমআই এর মাধ্যমে যারা আসে তারা কিন্তু ক্লোজ ওয়ার্ক পারমিট, মানে সিঙ্গাপুরের মতো যেই কোম্পানিতে আসবে, যেই জবে আসবে, সেই কোম্পানি ছাড়া অন্য কোম্পানিতে তার কোনো কাজ করার অনুমতি নাই। এটা হলো এলএমআই এর মাধ্যমে যারা মানে কানাডাতে আসে তাদের একটা, আমি বলবো যে এটা একটা নেগেটিভ পয়েন্ট। যাই হোক, এখন এর ভিতরে যাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে তাদের অ্যাপ্লাই করতেছে, তাদের জন্য এলএমআইটা দিচ্ছে, কিন্তু বহির্বিশ্ব থেকে এলএমআইটা পাওয়া খুবই কঠিন। আর একটা প্রবলেম এখন তৈরি হয়েছে, সেটা হলো যে আগে ছিল এলএমআই $27 থেকে $30 এর মধ্যে বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোক আনতো এলএমআই এর মাধ্যমে, যেটা কোভিডের পরবর্তীতে ছিল, কিন্তু এখন $36 সামথিং করছে আর কি এলএমআই এর মিনিমাম ওয়েজ। তো এর কারণে অনেক কোম্পানি আর আগ্রহী হচ্ছে না। আমি এটা কেন বললাম, যে আপনাদের যা সতর্ক করার জন্য, যে এলএমআই এর মাধ্যমে এই মুহূর্তে ভেরি শর্ট আপ। আর এখন কিভাবে এটা প্রসেস হয়, একজনে ফোন করে বললেন যে ভাই আমার জন্য একটা ভিসা পাঠা দিন, বিষয়টা এরকম না কানাডার। এইটা ওই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট থেকে সে অ্যাপ্রুভাল নিতে হবে, তার মাধ্যমে সেই ভিসা প্রসেস করতে হবে, তাকে অফার লেটার দিতে হবে, আপনার ইন্টারভিউ হবে, সেই আপনাকে সিলেক্ট করবে, অনেক প্রসেস। এইটা যদি কেউ এলএমআই পায়ও খুব দ্রুত যদি আসে, তাহলে 1 বছর, 1.5 বছর, 2 বছরও লেগে যেতে পারে। তো এইটা হলো বর্তমানের কন্ডিশন। এই জন্য আমি বলি যে আপনারা যারা ওয়ার্ক পারমিট আসার প্ল্যান করতেছেন, তাদেরকে বলবো যে আপনারা লেগে থাকেন। হয়তো বা এখনও ওইরকম সুযোগ হচ্ছে না, ফিউচারে তো সুযোগ হবে ইনশাল্লাহ। তো যখন সুযোগ হবে তখন আপনি কাজে লাগাতে পারবেন। সেই সুযোগের অপেক্ষায় থেকে আপনার ডকুমেন্টগুলো রেডি করেন। ডকুমেন্টের মধ্যে কিছু বিষয় আছে, যে আপনার ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকতে হবে, তারপরে আপনার পাসপোর্ট, অন্য কাগজপত্র, ডকুমেন্ট যা আছে এগুলো সব রেডি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলা তো রেডি না থাকলে তো আপনি ওই সুযোগ পেয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? এইটা গেল হলো এলএমআই এবং ওয়ার্ক পারমিটের বিষয়টা। আমি বলবো যে সিঙ্গাপুর থেকে, পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সিঙ্গাপুর থেকে ওয়ার্ক পারমিটে আসাটা তুলনামূলকভাবে একটু সহজ আমার কাছে মনে হয়েছে। এর কারণে যে সিঙ্গাপুরের সব কিছু ডকুমেন্টগুলা মানে একেবারে টু দ্য পয়েন্ট, এবং সিঙ্গাপুরের বিভিন্ন কোর্সগুলো খুব ভ্যালুয়েবল। এগুলা ওই ফটোশপ করে কোর্স করা না, খুবই ডিমান্ডেবল কোর্স। এই কোর্সগুলার ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু আছে। সেকেন্ড, সিঙ্গাপুর যেহেতু মোটামুটি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ওইভাবে ইংলিশ না হলেও মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশ আর কি, যেটা সিংলিশ আর কি। তো যার কারণে সিঙ্গাপুরকে মোটামুটি গুরুত্ব দেওয়া হয়। এবং সিঙ্গাপুর থেকে যারা ওয়ার্ক পারমিটে কানাডায় আসছে, টু বি অনেস্ট, আমার পরিচিত যত মানুষ আছে সবার কাছ থেকে শুনছি, প্রত্যেক কোম্পানি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, কারণ প্রত্যেকেই মোটামুটি কর্মর, আন্ডারস্ট্যান্ডেবল, এবং কাজ না বুঝলেও তাকে বুঝাই দিলে করতে পারে, ইত্যাদি ইত্যাদি এরকম। আচ্ছা, ওয়ার্ক পারমিটে যারা আসার চিন্তা করতেছেন তাদের আরেকটা নেগেটিভ বলি, আপনার প্ল্যান কি? এখানে নিশ্চয়ই ফিউচারে মানে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআরের জন্য আপনি পিআর বা সিটিজেনশিপের জন্য আপনি প্ল্যান করতেছেন। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন, যে কানাডা কিন্তু অন্যান্য দেশের মতো পিআর দেন। এখানে একটা পয়েন্টিং সিস্টেম পিআর, হুট করে সবাই লটারির মতো পিআর দিয়ে দিবে, বিষয়টা এরকম না। তো এই ক্ষেত্রে কি হবে, যে আপনার যদি এডুকেশন না থাকে, আপনার যদি আইএলটিএস দেওয়ার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আপনার জন্য দুঃসংবাদ, যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি ভালো না থাকে, ফিউচারে পিআর পাবে ডিফিকাল্ট। কারণ মিনিমাম একটা পয়েন্ট আপনাকে পেতেই হবে, যদি সেই গরমেও যদি পিআর দেয়। আর এই মুহূর্তে তো ব্যাকলগে অনেক পয়েন্ট যাচ্ছে, যার কারণে পিআর পাওয়া তো এখন এমনিতেই ডিফিকাল্ট। তারপরেও ওই লেগে থাকলে একটা সময় হবে ইনশাল্লাহ, এই চান্স আছে আর কি। কিন্তু ওই যে যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনি লিখতেও পারেন না, বলতেও পারেন না ভালো করে, তারপরে শুনলে বোঝেন না, এখানকার অ্যাকসেন্ট ভিন্ন, আপনাকে বুঝতে হবে। তো এইগুলা যদি আপনি আইএলটিএসে 5 বা 5 অ্যাবভ দেওয়ার ক্যাপাবিলিটি না থাকে, আমি তাকে বলবো যে আপনার জন্য ভেরি ডিফিকাল্ট কানাডায় ভবিষ্যতে সেটেল হওয়া। মনে রাখেন, আমি এই পজিটিভ নেগেটিভ দুইটাই তুলে ধরতেছি।
এতে আপনি মাইন্ড করেন না, কারণ আমার কথা হলো যে মানুষ জানুক, রিয়েলিটিটা জানুক। আচ্ছা, এখন এখানে আবার একটু পজিটিভ বলি। এখানকার সিস্টেমটা হলো সিঙ্গাপুরের মতো অত স্ট্রেট না, এখানে অনেক ফ্লেক্সিবিলিটি, যেমন স্যাটারডে সানডে ছুটি মোটামুটি সবারই, ওই ওভারটাইম এখানে করতে চায় মানুষ খুব কম। তারপরে কাজকাম দেখা গেছে যে 8 ঘন্টা, তারপরে একটা বড় সময় থাকে, রিল্যাক্স করা যায়, ইচ্ছা করলে অল্প টাকায় গাড়ি টাড়ি কেনা যায়। তারপরে ড্রাইভিং লাইসেন্স এটা সেটা বিভিন্ন কিছু দেশের থাকলে সেগুলো এখানে এসে খুব দ্রুত কনভার্ট করে একটা সিস্টেমে আনা যায়। ভবিষ্যতে বিজনেস টিজনেস এটা সেটা বিভিন্ন কিছু অপরচুনিটি আছে, যেটা অন্য অন্য দেশে ভেরি ডিফিকাল্ট। এখানে আমি মনে করি যে যদি আপনার পয়সা থাকে সেই তুলনায় অনেক সহজ। আমি যেহেতু এটা আমার 21 নাম্বার দেশ ভ্রমণ করা, আমি বিভিন্ন দেশে ঘুরছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলি, এখনও কথা বলি, বিভিন্ন দেশে যাওয়ার পরেও তাদের সাথে কথা বলছি, তাদের দেখছি যে তুলনামূলকভাবে কানাডা হলো ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে হিউজ অপরচুনিটি আছে। এখন আপনি সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করতে পারেন কিনা, সেই অপরচুনিটিটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, সেটা হলো আপনার উপরে নির্ভর করবে। আচ্ছা, এটা গেল ওয়ার্ক পারমিটের বিষয়। এখন আসি যে আপনার ওয়ার্ক পারমিটে সম্ভব হচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন? আপনার যদি ওয়ার্ক পারমিটে ডেফিনেটলি মানে খুবই কঠিন, স্টাডি পারমিটে আসতে পারেন। স্টাডি পারমিটের জন্য একটা প্রবলেম হলো যে আপনার ব্যাংকে প্রচুর টাকা থাকতে হবে, প্রচুর টাকা থাকতে হবে, 50-60 লাখ টাকা থাকতে হবে। তারপরে আপনার IELTS 6.5 থাকতে হবে। তারপরে ডকুমেন্টগুলো রেডি থাকতে হবে, ইউনিভার্সিটি কলেজ থেকে আপনাকে অফার লেটার পেতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ফ্যাক্টর মানে মেনটেন করে সব কিছু ওকে করে তারপরে আপনাকে আসতে হবে। তার মানে এটাও কিন্তু অত তাড়াতাড়ি না, তবে ওয়ার্ক পারমিটের চাইতে তাড়াতাড়ি। ওয়ার্ক পারমিটে হয়তো বা 1-2 বছর লেগে যায়, কিন্তু এই ক্ষেত্রে আপনি মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে সব কিছু রেডি করে চলে আসতে পারবেন। কিন্তু ওই যে পয়সা থাকতে হবে, প্লাস আপনার IELTS ভালো স্কোর থাকতে হবে, অফার লেটার পেতে হবে আপনাকে ইউনিভার্সিটি বা কলেজ থেকে। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে মাস্টার্সের জন্য 2 বছরের প্রোগ্রামে আসতে হবে, অথবা যদি অনার্সের 4 বছরের জন্য আসেন, মাস্টার্স 2 বছরের জন্য আসা সবচেয়ে বেস্ট। আর পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাতে যদি আসেন, তাহলে বেছে বেছে দেখবেন কোন ইউনিভার্সিটি বা কলেজের কোন সাবজেক্টগুলো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের অফার করতেছে। এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে, এগুলো আপডেট থাকতে হবে। সবচেয়ে বেস্ট হলো আপনি নিজে নিজে যদি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, সেটা বেস্ট। আর বেটার অপশন হলো যদি ক্যানাডিয়ান যে রেগুলেটেড কনসালটেন্সি যারা আছে, যাদের লাইসেন্স আছে কানাডায়, তাদের সাথে কথা বলতে। আর থার্ড হলো যারা মোটামুটি এক্সপার্ট, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমি যেহেতু এগুলো নিয়ে মোটামুটি দীর্ঘদিন যাবত ঘোরাঘাড়ি করি এবং বিভিন্ন মানুষকে হেল্প করি, যার কারণে আমার মোটামুটি একটা আইডিয়া আছে। এরকম কিছু মানুষ আছে, হয়তো বা তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। তবে যে যাই পরামর্শ দিক, আপনি সেটা ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই করে নেবেন, সেটা হলো বেস্ট অপশন। ওকে, স্টাডি পারমিট গেল। স্টাডি পারমিটে যদি আপনি আসেন, 2 বছর স্টাডি করার পরে 3 বছরের ওয়ার্ক পারমিট দেবে। এটা কিন্তু ওই LM এর ওয়ার্ক পারমিটের মতো না, এটা কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট। 3 বছর আপনি ফ্রি যে কোনো কাজ করতে পারবেন। এর মধ্যে 1 বছর জব করার পরে PR অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অত সহজ PR না, তারপরেও আশা করি একটা সময় PR হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন মনে করেন এটাও আপনার পক্ষে সম্ভব না, তাহলে আর একটা কাজ করতে পারেন যে ভিজিটর ভিসা। ভিজিটর ভিসায় একটা জিনিস মনে রাখেন, ভিজিটর ভিসা এখানে এসে এই মুহূর্তে জব করার বা অন্য কোনো জায়গায় কনভার্ট করার অপশনটা নাই, যেটা আগে ছিল আর কি, গত বছরও ছিল, কিন্তু এই বছর থেকে এটা নাই। তো এখন এই মুহূর্তে যারা ভিজিটর এসে অনেকে অ্যাসাইলাম ক্লেম করতেছে, রাজনৈতিক আশ্রয় ক্লেম করতেছে। যদিও আমি এটা সাপোর্ট করি না, কিন্তু আপনার যদি কোনো ওয়ে না থাকে বা আপনার ব্যাকগ্রাউন্ডে যদি আসলে রিয়েল থ্রেট থাকে, লাইফ থ্রেট যদি থাকে আপনার দেশে, তাহলে আপনি সেটা একটা অপশন হতে পারে। আর তাছাড়াও আরেকটা বিষয় আমি বলবো যে, যেহেতু আমি এই 3টা বিষয় নিয়ে আজকে কথা বলবো, অন্যান্য বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো অন্যদিন। তো ভিজিটর বিষয়ে যদি আপনার থাকে, তাহলে অনেক কিছু আপনি পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন। এর কারণ হলো আপনার যদি ভিজিটর বিষয় থাকে, সেটা হয়তো এখন ওই ফিক্সড যতদিন পাসপোর্টের ভ্যালিডিটি থাকে ততদিন আগে দিত। এখন হয়তো বা একটু ফ্লেক্সিবিলিটি, একটু জিগজাগ করে দিতেছে। কেউ 3 মাস, 5 মাস, 6 মাস, কেউ 1 বছর, 3 বছর, 7 বছর, 10 বছর এরকম পাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি
একবার এসে ঘুরে গেলেন, পরে এসে প্ল্যান ইত্যাদি ইত্যাদি করতে পারবেন। এটা একটা অপরচুনিটি আছে, আমার মনে হয় ভিজিটার ভিসাও নট ব্যাড। কিন্তু আপনি ভিজিটার ভিসা কীভাবে পাবেন? ভিজিটার ভিসা পাওয়ার জন্য যারা সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুরের সাথে যদি তুলনা করি বা বাংলাদেশের সাথে তুলনা করি, তাহলে আমি বলবো যে আপনার ব্যাংকে 6 মাস যাবৎ আপনাকে $25,000 থেকে $30,000 মতো থাকতে হবে। এবং আপনি যে আসলে ট্রাভেল করেন এটার একটা প্রমাণ থাকতে হবে, যে কিছু ট্রাভেল হিস্টোরি থাকতে হবে। যেমন সিঙ্গাপুরে যারা থাকেন তাদের কমপক্ষে আমি মোটামুটি বলি যে কমপক্ষে 4-5টা দেশ ভ্রমণ করা উচিত আর কি। যেমন ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, চায়না আছে। এই 4টা দেশ কিন্তু খুব ইজি ভ্রমণ করা, এগুলো ভ্রমণ করতে পারেন। এগুলো যেহেতু আমার ভ্রমণ করা আছে, আমি আপনাকে হেল্প করতে পারবো, সমস্যা নেই। এখন এর পাশাপাশি যদি জাপান ভ্রমণ করা থাকে বা ইউরোপে ভ্রমণ করা থাকে তাহলে তো বেস্ট। কিন্তু অন্ততপক্ষে 4টা দেশ যদি ভ্রমণ করা থাকে, আর সিঙ্গাপুরে তো আপনি আসেনি, তাহলে আপনার জন্য বেটার হবে। বাংলাদেশে যারা আছেন তারাও কিন্তু 3-4টা দেশ ভ্রমণ করে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। তবে মনে রাখবেন যে ট্রাভেল হিস্টোরি এরকম না যে আপনার বয়স হলো 30 বছর, 29 বছর পর্যন্ত পৃথিবীর কোনো দেশে ঘুরেন নাই, আর 30 বছরের প্রথম 6 মাসে আপনি 5-7টা দেশ ঘুরে ফেলেছেন, এটা কি কিন্তু ট্রাভেল হিস্টোরি বলে না। আসলে মানুষ জানে না, এগুলো হলো ট্রাভেল এজেন্সি যারা আছে তাদের ধোঁকাবাজি। তারা আপনাকে এইভাবে করে মানে অ্যাপ্লাই করে দেয়, এটা তারা বুঝতে পারে, এই জন্য কিন্তু ভিসার রেশিও অনেক কম, এটা মনে রাখবেন আর কি। আপনি বিভিন্ন অকেশনে ঘুরবেন, হয়তো বা 1 বছর আগে ঘুরছেন, এখন সামনে আবার বিভিন্ন অকেশনে ঘুরেন। আপনি 7-8 মাসের মধ্যেও যদি 3-4টা দেশে ঘুরেন কোনো সমস্যা নেই, কিন্তু বিভিন্ন অকেশনে ঘুরেন, যে এই ছুটি ওই ছুটি। কানাডায় কিন্তু লিখতে হয় যে কত তারিখ থেকে কত তারিখে আপনি কোন কোন দেশে ঘুরছেন। এর উদ্দেশ্য হলো তারা দেখতে চায়, যে এগুলো কিন্তু লেখা নাই, কিন্তু আমার যেটা আইডিয়া আর কি, তারা দেখতে চায় যে আসলে এই লোকটা ঘোরে কিনা, ঘোরার অভ্যাস আছে কিনা, তার ব্যাংকে টাকা আছে না। এখন কে ঘোরে? আপনি তো ঘুরতে আসতেছেন, কে ঘুরে সেই লোক যার কাছে টাকা আছে, তাই না? এখন মনে করেন আপনার $1,000 বেসিক স্যালারি, সিঙ্গাপুরে ব্যাংকে আছে $3,000। এখন আপনি বললেন যে ভাই আমাকে একটু হেল্প করেন, আমি একটু ভিসাটা প্রসেস করতে একটু হেল্প করেন। এখন আপনি আরসিআইসি হোক আর জেনারেল মানুষ হোক, যার মাধ্যমে আপনি প্রসেস করেন, এটা যদি আপনাকে বলে যে হ্যাঁ ঠিক আছে আপনার ব্যাংকে 3-4 হাজার টাকা আছে বা 5,000 আছে, আমি অ্যাপ্লাই করে দিতেছি, ভাই অ্যাপ্লিকেশন তো রিক্সাওয়ালা যে আছে তারটাও করা যাবে, অ্যাপ্লিকেশন তো ভিন্ন, কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি ভিন্ন। এখন আপনাকে বুঝতে হবে যে একটা জিনিস মনে রাখেন, আপনি জীবনে কোনো দিন ভিসা অ্যাপ্লাই করেন নাই, কোনো রিজেক্টও হয় নাই, সে অনেক ভালো। আর কেউ যদি ভিসা অ্যাপ্লাই করে রিজেক্ট খায় তার চাইতে। এক্সাম্পল, একটা মেয়ে, তার কোনোদিনও বিয়ে হয় নাই, কিন্তু বয়স 30 হয়ে গেছে। সে একটা মেয়ে যার বয়স 20 বছর, তার বিয়ে হয়েছিল বা একটা বাচ্চা হয়ে গেছে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে, তার চাইতে কিন্তু মানুষ অন্য চোখে দেখে। আমি তাকে ছোট মনে করে বলতেছি না, কিন্তু মানুষ অন্যভাবে দেখে। সিমিলারলি এটা একটা জাস্ট এক্সাম্পল, আই এম সরি টু সে দ্যাট, বাই দ্য ওয়ে। এখন এই জন্য আপনি ভিসা অ্যাপ্লাই করার আগে অ্যাসেসমেন্ট করে দেখবেন কোনো ভালো মানুষকে দিয়ে, যে ডকুমেন্ট পাইলেই অ্যাপ্লাই করার জন্য পাগল না হয়ে যায়। আপনাকে আগে অ্যাসেসমেন্ট করে দেখে যে হ্যাঁ আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কেমন। আপনি যদি আরও বেশি মানে ভালো কিছু পেতে চান, তাহলে বেশি পয়সা খরচ করতে চান, তাহলে অনেক আরসিআইসি, বাংলাদেশে আরসিআইসি আছে, রেগুলেটেড ক্যানাডিয়ান কনসালটেন্সি আছে, তাদের সাথে কথা বলতে পারেন। তাদের সাথে ফ্রিতে কথা বলতে পারবেন না, আমরা যারা মোটামুটি বুঝি, আমাদের সাথে হয়তো ফ্রি আপনি কথা বলতে পারতেছেন, কিন্তু ওনাদের সাথে কথা বলতে একটা ফি দিতে হবে, কারণ ওনারা এক্সপার্ট, আপনাকে বুঝতে হবে ওনারা লাইসেন্সধারী এক্সপার্ট, যার কারণে ওনাদের সাথে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কথা বলতে পারেন। এটা একটা বেস্ট ওয়ে। আর সেকেন্ড ওয়ে হলো আপনি ওই যে অনলাইনে বিভিন্ন জিনিস যদি আপনি জানতে পারেন, নিজে নিজে দেখতে পারেন, সেটাও একটা। আর একটা হলো হয়তো বা যারা কানাডায় থাকে ভালো বোঝে, তাদের সাথে কথা বলেও আপনি আইডিয়াগুলো নিতে পারেন। এই হলো আজকের ওভারঅল বিষয়। একটু সামারাইজ করি, সেটা হলো আপনি যদি স্টাডি পারমিট আসতে চান, তাহলে আপনার ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকতে হবে এবং IELTS 6.5 থাকতে হবে, তারপরে ডকুমেন্ট রেডি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব কিছু রেডি করে তারপরে অ্যাপ্লাই করতে হবে, মনে রেখেন। তারপরে আপনি অফার লেটার পেতে হবে ইউনিভার্সিটি বা কলেজ থেকে। এটা একটা বিগ রেস, বাট খুব কুইকলি করা যায়। সেকেন্ডলি
আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান, এই মুহূর্তে ওয়ার্ক পারমিটটা ওইরকম হচ্ছে না, LMI ওয়ার্ক লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা খুব একটা দিচ্ছে না, কিন্তু কানাডা তো বড় দেশ, এখানে লোক লাগবে, অবশ্যই হবে। আপনি সেই প্রিপারেশন নেন, আপনি রেডি হয়ে থাকেন, আপনার ডকুমেন্ট রেডি করে থাকেন, ব্যাংকে পর্যাপ্ত টাকা রাখেন, সব কিছু রেডিমেডি হয়ে থাকেন, একটা সময় সুযোগ হলে অবশ্যই আসতে পারবেন ইনশাআল্লাহ। যদি লেগে থাকেন তাহলে আসবেন। তৃতীয়ত, যদি ট্যুরিস্ট ভিসা আসতে চান তাহলে 20-25 লাখ টাকা ব্যাংকে থাকতে হবে, 20-25 হাজার ডলার, সিঙ্গাপুর ডলার মতো থাকতে হবে। তারপরে আপনার কয়েকটা দেশে ভ্রমণ থাকতে হবে, তারপরে ভালো মানুষকে দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো লাস্ট নট দ্য লিস্ট, আপনি যদি লেগে থাকেন অবশ্যই হবে ইনশাআল্লাহ। বাই, আসসালামু আলাইকুম।